নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। বেঙ্গল লাইন নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে চোখ রাখবো, হাওড়ার এডি কলেজ, যেখানে আবারও সেই মনোজিৎ মিশ্রের ছায়া দেখতে পাওয়া গেল। টিএমসিপির নেতা, আরেকজন নেতা যিনি ছাত্র সংসদের একজন নেতা, তিনি কি করছেন? কলেজের মধ্যে র্যাগিং করছেন আর অন্য ছাত্রীদেরকে তাদের ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার মতো হুমকি দিচ্ছেন তিনি। ঠিক যেমনটা কসবা কাণ্ডে আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক তেমনই আবারও রাজ্যের যেন আরো অনেক মনোজিতের হদিশ আসছে বিভিন্ন কলেজে। হাওড়ার এনডি কলেজ, যেখানে আরো এক সেই ছবি, ঠিক 2024 সালের র্যাগিং এর অভিযোগ। হাওড়ার নরসিংহ দত্ত কলেজ, যেখানে র্যাগিং এর অভিযোগ সামনে আসছে টিএমসিপি নেতার বিরুদ্ধে। 2024 সালের র্যাগিং এর অভিযোগ এটি। ছাত্রীদের অশ্লীল ছবি ভাইরালের হুমকি দেওয়া হচ্ছে। 1.5 বছর আগের র্যাগিং এর অভিযোগ এটি। অবশেষে শোকজ অভিযুক্ত টিএমসিপি নেতা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, 1.5 বছর আগেকার একটি অভিযোগ, যার পরিপ্রেক্ষিতে এখনো তাকে শোকজ। তাহলে কি কসবা কাণ্ডের পর কোথাও গিয়ে নড়ে চড়ে বসা এটি? দেখো, কসবা কাণ্ডের পরে এটা বলা যাবে না। কসবা কাণ্ডের পরে এই ঘটনাকে রিলেট করে, যেহেতু এর আগে 1.5 বছর আগে নরসিংহ দত্ত কলেজে এই ঘটনা ঘটেছিল, তখন আভ্যন্তরীণ তদন্ত করার পরেও এই সৌভিক রায়ের বিরুদ্ধে পার্টি কোনো অ্যাকশন নেয়নি। কোনো তার বিরুদ্ধে কোনো রকম যে তাকে শাস্তি দেওয়া হয়েছে এমনটাও কিন্তু নজির আসেনি। ফলত এই মনোজিৎ মিশ্র এর ঘটনা কসবা কাণ্ডের পরে যখন এসে যায়, এই ঘটনাকে রিলেট করে নরসিংহ দত্ত কলেজের ঘটনাকে সামনে নতুন করে হাজির করা হয়, এবং এই নতুন করে ঘটনা যখন হাজির হয়, এর পরেই কিন্তু নড়ে চড়ে বসে শাসক দল এবং তার বিরুদ্ধে শোকজ। আপাতত এখনো পর্যন্ত আজকে তাকে শোকজের নোটিশ ধরানো হয়েছে এবং এই শোকজের জবাব তিনি দেবেন বলেছেন। তবে যেটা জানা যাচ্ছে অভিযোগ, যে একেবারে মডেল, অর্থাৎ মনোজিৎ মিশ্র মডেল চালু করতে চেয়েছিল নরসিংহ দত্ত কলেজে। একের পর এক যেসব ছবি ধরা পড়েছে এবং কোনো একটা সংগঠনের পক্ষ থেকে সেই সব ছবি তুলে পাওয়ার পর যখন তারা ভাইরাল করে এবং বছর 1.5 আগে এটা প্রকাশ্যে নিয়ে আসে, তখনই তারা শাস্তির দাবি তুলেছিলেন। কিন্তু তারপরেও কেন শাস্তি হয়নি এটা অজানা রয়েছে। এই প্রশ্নের উত্তর এখনো খুঁজছেন সবাই। তুমি সঙ্গে থাকো। আর এবার সৌভিক রায়, যিনি অভিযুক্ত টিএমসিপি নেতা, তিনি কি বলছেন শোনাবো। কিন্তু আমি যতটুকু আমি জানি এরকম কোনো ঘটনা হয়নি। এবং এই যে ম্যাডাম বা যেই বলছে, কলেজ অথরিটি যেই বলছে যে এরকম হয়েছে, ঘটনা হয়েছে, তারপর থেকে আমি তার অনেক আগে থেকেই আমার কলেজে যাতায়াত বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কলেজে কোনো অনুষ্ঠানে যদি আমাকে নিমন্ত্রণ করা হতো, আমি সেই নিমন্ত্রণ রক্ষার্থে যেতাম, বা কোনো খুব মেজর কোনো ইস্যু থাকতো বা আমার যদি কোনো পার্সোনাল কোনো কাজ থাকতো, তখন আমি সেখানে। মনোজিৎ মন্ডল, এই মনোজিৎ মিশ্র যে ঘটনাটা এখন আসছে কসবার পর, মনোজিতের মডেল, যে মডেল কলেজে নাকি চলে, এখানেও নাকি সৌভিক রায় সেই মনোজিৎ মডেল বানিয়েছিল এই কলেজে। না, এটা পুরোপুরি ভিত্তিহীন কথা। দেখুন, একজন কিছু নোংরামি করেছে, তার জন্য তো সবাই দায়ী হয় না। আপনারাও জানেন যে বিরোধী, এখন সামনে নির্বাচন, বিরোধীরা চক্রান্ত করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে দলকে। তার জন্য অনেকজন অনেক কিছু জোড়ার চেষ্টা করে, যেরকম একটা ভিডিওর সাথে আর একটা ভিডিওকে। এখানে আবারও ফিরবো প্রতিনিধি শান্তনু করণের কাছে, যেখানে আমরা দেখলাম এমন একটি ঘটনা। শান্তনুর সঙ্গে আমরা কথা বলবো, তবে তার আগে কলেজ কর্তৃপক্ষ, আরো একবার যাবো প্রতিনিধি শান্তনু করণের কাছে। শান্তনু, এই সম্পূর্ণ বিষয়টিতে কলেজ কর্তৃপক্ষ তারা কি বলছেন? দেখো, কলেজ কর্তৃপক্ষ বছর 1.5 আগে যখন এই ঘটনা ঘটে, প্রিন্সিপাল কার্যত স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে তিনি এই ঘটনা জানেন। তাদের কাছে যখন আসেন, ভিডিওর যেহেতু সত্যতা যাচাই করা হয়নি, তারা করতে পারেননি, সেই কারণে পুলিশের কাছে কোনো অভিযোগ জানানো হয়নি। তবে গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নেয়। কি সিদ্ধান্ত? বহিরাগতদের এই কলেজে প্রবেশ করানো যাবে না, বিশেষ করে সৌভিক রায়কে এই ঘটনার পরে আর কলেজে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু তার দাপট বাইরে থেকে হলেও
হলেও ছিল, কারণ বিভিন্ন সময় যখন সে কলেজে এন্ট্রি পেত তখন যেমন দাপট ছিল, বিভিন্ন সময় বিভিন্ন আচার আচরণে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে বা কোনো ঘটনাকে কেন্দ্র করে যখন প্রিন্সিপালের সঙ্গে তাদের কথাবার্তা হয় বা ইত্যাদি, সেখানে যে ছাত্রসুলভ আচরণ প্রিন্সিপাল পাননি এমনটাও স্বীকার করেছেন। আর এই ঘটনার পর বছর দেড়েক হলো, আগে যখন এই ঘটনা সামনে আসে তারপর তাকে কিন্তু কলেজের মধ্যে আর প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং সেই ঘটনার পর থেকে কোনো রকম ভাবেই কেবলমাত্র পার্টির ইন্টারনাল তাদের ইনভেস্টিগেশন হয়েছে, তার বিরুদ্ধে কে কি সাজা নিয়েছে না নিয়েছে সেটা কিন্তু হয়নি। এখন সেই ব্যবস্থা। ধন্যবাদ শান্তনু। আর এবার কলেজ কর্তৃপক্ষ তারা কি বলছেন শুনবো। আপনারা যে ভিডিওটি দেখাচ্ছেন এখন বিভিন্ন চ্যানেলে আমিও দেখেছি, ঘটনাটি বেশ কিছুদিন আগে, প্রায় বছর দেড়েক এরকম হবে, ঠিক ডেট আমার মনে নেই। তারপরে ঘটনা ঘটার পর ভিডিও আমরা হাতে অফিসিয়ালি পাইনি, তবে বিভিন্ন ছাত্রদের সূত্রে কিছু ভিডিও পেয়েছিলাম। তো তারপরে ছাত্ররা আমাকে একটা লিখিত কমপ্লেন দেয় ঘটনাটি ঘটার প্রায় ধরুন বেশ কিছুদিন পরে লিখিত কমপ্লেন দেয়, এবং ওরা আমাকে বলে যে আমরা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার যে সমস্ত জায়গার কমপ্লেন করার বা ওদের যারা সিনিয়র নেতা তাদের কাছেও নাকি ওরা জানিয়েছে। তো ওরা যখন আমাকে লিখিত কমপ্লেন দেয় তখন আমি বিষয়টা গভর্নিং বডিতে ফেলি। অনেক সময় এসেছে, বিভিন্ন বাকবিতণ্ডা হয়েছে, চেষ্টা করা হয়েছে বহু। কিছু ছাত্রর, আমি কারোর নাম বলতে চাই না, কিছু ছাত্রর কিছু অনৈতিক আচরণ যেগুলো আমাকে খুব আমার কাজকর্ম করতে বাধা দিয়েছে, তখন আমি থানাতেও কমপ্লেন করেছি, কিন্তু পুলিশও নিষ্ক্রিয় থেকেছে সেভাবে। ইউনিয়ন রুম ও না যেন মদ্যপানের আসর। বালুরঘাট কলেজে 2022 সালের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আর এবার চোখ রাখবো বালুরঘাট কলেজে 2022 সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ইউনিয়ন রুমে বসে মদ্যপানের আসর বসানো হয়েছে। টিএমসিপি সভাপতি তারা উপস্থিত রয়েছেন, তারা একেবারে সবার সাথে বসে মদ্যপান করছেন। সেখানে উপস্থিত রয়েছেন একজন মহিলাও। ইউনিয়ন রুমে মদ্যপান, টিএমসিপি সভাপতির উপস্থিত রয়েছেন মহিলাও। সেই ভিডিওই বিজেপির অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শঙ্কর দাস। শঙ্কর। হ্যাঁ দেখো বৃষ্টি, প্রথমেই বলে রাখি যে বিজেপির যে অফিসিয়াল যে পেজ রয়েছে, অর্থাৎ রাজ্য বিজেপির যে অফিসিয়াল পেজ, সেই পেজ থেকে সেই পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, এবং সেখানে সেই পোস্টে অভিযোগ করা হয়েছে যে ভিডিওটি বালুরঘাট কলেজের যে ইউনিয়ন রুম, অর্থাৎ টিএমসিপির যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের ভেতরকার যে ভিডিওতে দেখা যাচ্ছে যে সেখানে বেশ কয়েকজন মিলে বসে সেখানে তারা হাতে মদ নিয়ে তারা উল্লাস করছে, এবং সেখানে একজন মহিলাও রয়েছেন, এবং পাশাপাশি সেখানে উপস্থিত রয়েছেন তৎকালীন যিনি টিএমসিপির কনভেনার তিনিও সেখানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে এই ভিডিও পোস্ট হওয়ার পর থেকে বিশেষ করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে, টিএমসিপির তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ভিডিওটি মোটেও বালুরঘাট কলেজের সেই ইউনিয়ন রুমের নয়, এবং পুরো ভিডিওটি ফেক, এবং সেখানে এডিট করে অনেক কিছু সেখানে সংযোজন করা হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে কসবা ল কলেজের কাণ্ডের পর ওই ধরনের ঘটনা রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি কলেজে সেই ঘটনা ঘটে চলেছে, বা এইরকম বহু ঘটনার উদাহরণ তাদের কাছে রয়েছে, এবং এই বিষয়টা নিয়ে পুরোপুরি একেবারে একটা রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বালুরঘাট কলেজ কর্তৃপক্ষের তরফ থেকেও যেটা দাবি করা হয়েছে যে ওই ভিডিওটিতে কোথাও সেরকম কোনো কিছু নেই যে সেটা থেকে বলা যাবে যে সেটি বালুরঘাট কলেজের যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমে। এক কথায় বলতে গেলে বালুরঘাট কলেজ কর্তৃপক্ষ এই ঘটনাটিকে পুরোপুরি অস্বীকার করেছে, এবং সেই ভিডিওটি ফেক বলেই দাবি করেছে। বেশ, ধন্যবাদ শঙ্কর। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি অভিযোগ করছেন এই বিষয়ে শোনাবো। বিষয়টা হচ্ছে বালুরঘাটের এই ঘটনাটা যদিও পুরানো, কিন্তু এই যে বালুরঘাট কলেজের ক্যাম্পাসে এই যে মদ খাওয়া মহিলাদের নিয়ে এসে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ঘটনা, এগুলো পুরনো ঘটনা হলেও এটা প্রতিনিয়তই ঘটনাগুলো ঘটে। সেই ঘটনা এইটা প্রকাশ্যে এসেছে, বাকি ঘটনাগুলো প্রকাশ্যে আসে না, সেই জন্য আমরা সকলে জানতে পারি না। এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে চলেছে, শুধুমাত্র বালুরঘাট কলেজে নয়, এইটা পুরো পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটে, এবং যেই কারণে মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলোতে আর সেই ক্যাম্পাসগুলো বন্ধ রাখার জন্য, তো সেই কারণে আদালত বুঝতে পেরেছে।
এ বিষয়ে কি সাফাই দিচ্ছে স্থানীয় তৃণমূল, শোনাবো আমরা। 2022 সালে আমি সভাপতি ছিলাম না, আমি সভাপতি, জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হই। যারা যুক্ত রয়েছে ভিডিওতে তাদের সাথে আমি সকালে কথা বলি, তারা পরিষ্কার অস্বীকার করেন যে এটা ইউনিয়ন রুমের কোনো ভিডিও না। এবং এই ভিডিওতে সুরজ সাহা বলে যাকে দেখা যাচ্ছে, সে এই ভিডিওতে ছিল কিনা তাকে পরে অ্যাড করা হয়। তো প্রথমত গোটা ভিডিওটা আমিও 2-3 বার ভালো করে দেখার পর আমি দেখছি যে এখানে ইউনিয়ন রুম কোথাও লেখা নেই, কিন্তু বা কোথাও বোঝা যাচ্ছে না এটা ইউনিয়ন রুম। আমরা বারবার জানি যে বরাবর দেখে এসেছি যে বিরোধী সংগঠন বিজেপি হোক বা বাম হোক, তারা তৃণমূল কংগ্রেসই হোক বা তৃণমূল ছাত্র পরিষদকেই হোক বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করে কালিমালিপ্ত করার চেষ্টা করে। এটা আমার বর্তমান পরিস্থিতিতে এই লোকাস্ট্যান্ডিতে আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদকে আরো কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধরের ঘটনা এবার সাসপেন্ড তৃণমূল নেত্রী বেবি কোলে। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। প্রথমে শোকজ আর তারপর সাসপেনশন। খড়গপুরে তৃণমূল নেত্রী বেবি কোলেকে সাসপেন্ড করলো দল। প্রকাশ্য রাস্তায় প্রবীণ বাম নেতা অনিল দাসকে বেধড়ক মারধরের ঘটনায় এই সাসপেনশন। সম্প্রতি খড়গপুরের প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় জুতো পেটা করার অভিযোগ উঠেছিল তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ভাইরাল। ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে পড়ে গিয়েছিল শোরগোল। বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রবীণ নেতার পরিবার। পাল্টা মামলা করে বেবি। কিন্তু এই ঘটনায় খড়গপুরের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল দল। দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বহিষ্কার করা হলো। একজন বামপন্থী নেতা, বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনক ভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীন ভাবে তার সঙ্গে ব্যবহার করেন। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। এটাই আপনাদের জানিয়ে রাখলাম। প্রবীণ বাম নেতাকে মারধরের অভিযোগে বেবি কোলের বহিষ্কার নিয়ে কটাক্ষ করেছে বিরোধী শিবির। আইওয়াস বলে মনে করছে তারা। কয়েকদিন আগে বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই অডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ভাইরাল। জেলা পুলিশ ঘটনার তদন্তে সক্রিয় হলে কোনো কারণে তা কার্যত ধামাচাপা পড়ে যায়। বেবি কোলেকে বহিষ্কার করা হলেও পুলিশকে কটু কথা বলার জন্য কেন অনুব্রতের বিরুদ্ধে পদক্ষেপ নিল না তৃণমূল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিউজ টাইম। আর এবার এই ঘটনার প্রতিবাদে এই তৃণমূল নেত্রী বেবি কোলেকে কেন গ্রেফতার নয় সেই প্রশ্ন তুলেই খড়গপুর নাগরিক মঞ্চের তরফ থেকে আজ একটি র্যালি করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, ঘটেছে কিছুদিন আগে যে বাম নেতা যে অনিল দাসের উপর যে আক্রমণ করেছে বেবি কোলে স্থানীয় তৃণমূল নেত্রী, এবং এই ঘটনার পরে কিন্তু বারবার ধরে কিন্তু সেই বাম নেতা কিন্তু অনিল দাস তিনি কিন্তু খড়গপুর টাউন থানায় সেদিনই লিখিত অভিযোগ করেছিলেন, এবং এরপরেই কিন্তু তিনি পুলিশের উপর ভরসা রাখতে না পেরে কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তারপরেই যেটা দেখা গেছে যে দলের পক্ষ থেকে কিন্তু এই তৃণমূল নেত্রী বেবি কোলেকে কিন্তু জেলা নেতৃত্ব কিন্তু শোকজ করেছিল। শোকজ করার পরে যেটা যে আজকে যেটা দেখা গিয়েছে যে যখন মেদিনীপুরে এসেছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, এবং তারপরে কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত হওয়ার পরেই কিন্তু বেবি কোলেকে কিন্তু বহিষ্কার করা হয় দল থেকে, এমনটা কিন্তু জানিয়েছেন দলের রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। এরপরেই কিন্তু সরব হয়েছেন খড়গপুর শহরে সামাজিক ভাবে সরব হয়েছেন এবং বিশিষ্ট ব্যক্তি। ধন্যবাদ।
রবিবার উদয়ন গুহ একটি বেফাঁস মন্তব্য করেছেন, আর আজ তার কটাক্ষ পাল্টা উত্তর দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। রবিবার উদয়ন গুহ একটি বেফাঁস মন্তব্য করেন, এবার তারই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন, যেখানে তিনি বলছেন উদয়নের মন্তব্য গণতন্ত্রের উপর আক্রমণ, অবাধ ও নিরপেক্ষ ভোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যের আইন শৃঙ্খলা নেই বলেও তোপ, এরকম চললে রাষ্ট্রপতি শাসনের পরিবেশ, আর ওই পরিবেশেই কাজ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। নির্বাচন কমিশনকে হস্তক্ষেপের আবেদন শুভেন্দুর। গতকাল উদয়ন গুহ তিনি কি বেফাঁস মন্তব্য করেছিলেন শুনবো। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। ওই বিজেপি ওই 8 জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে। আমরা এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন, ভোট হবে ভোটের মতো। উদয়ন গুহকে পাল্টা তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এক্স চ্যানেলে তিনি একটি লম্বা পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন উদয়নের মন্তব্য গণতন্ত্রের উপর আক্রমণ, অবাধ ও নিরপেক্ষ ভোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই সম্পূর্ণ বিষয় নিয়ে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শুনবো। ও গুহ কবে গুহায় ঢুকে যাবে সেটা দেখুন, তার কবে বিপদ হয়। ওসব খবরে কাগজে আসার জন্য, টিভির আসার জন্য অনেক কিছু বলতে হয়। কখনো সে ফরাদ ব্লকের নেতা ছিল, এখন তৃণমূলের নেতা, আবার কোন গুহায় ঢুকবে দেখুন গুহ থেকে। 21শে জুলাইয়ের মঞ্চে একেবারে নিজের গড়েই তাল কাটলেন রাজ্যের মন্ত্রী হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে একেবারে তাল কাটল, নিজের গড়েই একেবারে মেজাজ হারালেন মন্ত্রী তাজমুল হোসেন। রাজ্যের মন্ত্রী এবং তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন নিজের গড়ে একেবারে তিনি মেজাজ হারালেন। প্রস্তুতি মঞ্চ থেকে জেলা পরিষদের সদস্যকে আক্রমণ তাজমুল হোসেনের। মালদহে প্রকাশ্যে তাজমুল বুলবুল বিবাদ, দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা, এমনকি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এই ঘটনায়। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন শুনবো। 21শে জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অবধি খবর নেই। তবে এটা হওয়া সমুচিত নয়, যে কোনো একটা ইনার মিটিং, পার্টির ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমুচিত নয়। কারণ বড় পরিবার, মতের অমিল হয় একটু, আবার পরে ঠিক হয়ে যায়। কি বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব শুনবো। এখন শেষের সময় এসছে। মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো। আজকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই, তিনি মন্ত্রী। সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে, ওর ঘরে দোষ চাপাচ্ছে, ওকে সন্দেহ করছে। তৃণমূলের শেষের সময় আগত হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি রাজীব ঘোষ, দেখব। মালদাতে 21শে জুলাই প্রস্তুতি সভা ডাক দেওয়া হয়েছিল হরিশ্চন্দ্রপুরে, এবং সেই সভা ডাক দিয়েছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন। এবং সেই সভায় কিন্তু প্রত্যেকে, অর্থাৎ তৃণমূল নেতৃত্ব হরিশ্চন্দ্রপুরে সেই সভাতেই উপস্থিত ছিলেন। হঠাৎ করে সেই সভাতেই মন্ত্রী তাজমুল হোসেন মেজাজ হারিয়ে ফেলেন। তবে
যে সেখানে সেই জেলা পরিষদের সদস্য, তৃণমূলের জেলা পরিষদের সদস্য যিনি বুলবুল খান, সেই সদস্য বুলবুল খান কিন্তু একেবারে মন্ত্রীর পাশেই বসেছিলেন এবং তিনি কিন্তু বুলবুল খানকে অর্থাৎ বুলবুল খানের নাম না করে তিনি কিন্তু বলেন যে অর্থাৎ তাজমুল হোসেন বলেন যে এখন অনেক বড় বড় নেতা উঠে আসছেন এবং তাদেরকে নিজেদেরকে অনেক বড় নেতা ভাবেন। আমি জানি যে কিভাবে এই তৃণমূলের বড় নেতা জেলা পরিষদের টিকিট পেয়েছিলেন এবং এর কথা বলার পরেই কিন্তু সেই বুলবুল খান তিনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেন যে আমাকে এই সভাতে 2-3 মিনিট সময় দেওয়া হোক কিছু বলার জন্য। কিন্তু সেই মন্ত্রীর অনুগামী সে কিন্তু প্রশ্ন করে যে আপনার নাম করে তো কিছু বলা হয়নি, তবে আপনি রাখছেন কেন? এবং যেহেতু এ কথা বলা, তখনই কিন্তু সেই বুলবুল খানের অনুগামীরা এবং মন্ত্রীর অনুগামীরা তাদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়, এমনকি ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। শুধু সভা কক্ষেই নয়, সভা শেষ হওয়ার পর সবার বাইরে তাই সেখানেও কিন্তু এক প্রস্ত গণ্ডগোল অর্থাৎ হাতাহাতি হয় বলে কিন্তু অভিযোগ দুপক্ষের মধ্যে। তবে যেটা বিষয় যে হরিশ্চন্দ্রপুরে সেখানে এই মন্ত্রীর নেতৃত্বে সেখানে গত যে পঞ্চায়েত বোর্ড সেখানে কিন্তু একেবারে গোহারা হারতে হয়েছিল তৃণমূলকে। ঠিক তারপরে লোকসভা যখন হয়, সেই লোকসভাতে এই সমস্ত জেলার মধ্যে এই হরিশ্চন্দ্রপুর জেলাতে সবথেকে কম ভোট পেয়েছিলেন কিন্তু তৃণমূলের যে প্রার্থী ছিলেন তিনি। এবং শুধু তাই নয়, এই হরিশ্চন্দ্রপুরের এই যে মন্ত্রীর ভাই তিনি কিন্তু জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন, সেই জেলা পরিষদে সেখানেও কিন্তু সেই মন্ত্রীর ভাইকে গোহারা হারতে হয়। এবং তারপরেই কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে তাহলে এই হারের মূলেকে, তখনই কিন্তু মন্ত্রীর অনুগামী যারা রয়েছেন তারা বলতে শুরু করেছেন যে এই যে অর্থাৎ জেলা পরিষদের যে সদস্য রয়েছেন বুলবুল খান, তার অনুগামীরাই কিন্তু অর্থাৎ তারাই কিন্তু বারবার করে তৃণমূলের এই যে খারাপ ফল হচ্ছে তারাই কিন্তু এর জন্য দায়ী। অপরদিকে বুলবুল খানের অনুগামী যারা তারা বলছেন যে মন্ত্রী এবং তার ভাই অনেক কিন্তু অবৈধ কাজ করছেন, যার ফলে সাধারণ মানুষ কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যার কারণে কিন্তু তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের এই খারাপ ফল হচ্ছে। তবে এই যে গোষ্ঠী কন্দল, এতে কিন্তু মালদা জেলার তৃণমূল নেতৃত্ব কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছে। মালদা থেকে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাতিল চিহ্নিত অযোগ্যেরা, পরীক্ষায় বসতে পারবেন না তারা, এমনটাই নির্দেশ হাইকোর্টের। এ খবরে ফিরবো, তবে একটি বিরতির পর চোখ রাখুন। দাগি বা চিহ্নিত অযোগ্যেরা পরীক্ষায় বসতে পারবেন না, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে নিয়োগ প্রক্রিয়া। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নির্দেশ হাইকোর্টের, আদালতের রায়ে ফের অস্বস্তিতে এসএসসি রাজ্য। ফের আদালতের রায় বিদ্ধ এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও প্রশ্ন তুলল আদালত। এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায় সুপ্রিম নির্দেশে। শীর্ষ আদালত এসএসসিকে নির্দেশ দেয় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। সুপ্রিম নির্দেশের ভিত্তিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি, কিন্তু সেই বিজ্ঞপ্তি নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন তাদেরও আবার পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে এসএসসি। অভিযোগ জানিয়ে মামলা হয় হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই আদালত জানিয়ে দিল যারা দাগি এবং চিহ্নিত অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না। যদি কেউ ইতিমধ্যেই আবেদন করে থাকেন তাদের আবেদন বাতিল করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষা নিতে হবে। 30 মে এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে। যারা সরাসরি টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বাঁচাবার জন্য তো সরকারকে আপ্রাণ চেষ্টা করতেই হবে, তাই তারা আপ্রাণ চেষ্টা করেছেন। এর মধ্যে খুব একটা নতুনত্ব কিছু নেই, এটা না করলেই বরং মুশকিল হতো তৃণমূলের পক্ষে। তো আদালত যাই হোক পরিষ্কার বলে দিয়েছেন যে সরাসরি দুর্নীতিগ্রস্ত যারা তারা কোনো মতেই এই পরীক্ষায় বসতে পারবে না। স্কুল সার্ভিস কমিশন তারা আদালতে দাঁড়িয়ে দুর্নীতিগ্রস্তদের পক্ষে সওয়াল করছেন। তার মানে স্কুল সার্ভিস কমিশন তারা জানেন যে তারাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এখন এদের না বাঁচাতে পারলে ওদের খুব বিপদ, তাই সওয়াল করেছেন। একেবারে নির্দিষ্টভাবে তাদের কাছ থেকে টাকা ফেরতের নির্দেশ ছিল, এখনো পর্যন্ত সেই নির্দেশ বহাল রয়েছে, বলবৎ হয়নি। রাজ্য সরকার তাদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করেনি। উল্টে তাদেরকে কিভাবে আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে চাকরি দেওয়া যায় তার বন্দোবস্ত করেছেন। একদিকে
যখন এই নির্দেশ রয়েছে তার সঙ্গে আরেকটিও নির্দেশ রয়েছে, সিবিআই কে বলেছে প্রয়োজনে তাদের কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারে। এই দুর্নীতি সরকারের মাথা করেছে, তার বেনিফিট নিয়েছে। অ্যাকচুয়ালি তো সিবিআই উচিত সর্বপ্রথম ওই সরকারের মাথাটাকে ডেকে এটাকে কাস্টডিতে নেওয়া। সোমবার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জিজ্ঞাসা করেন 2016 রুল মেনে এসএসসি পরীক্ষা হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে তা কোথায় আছে, প্লিজ দেখান। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জবাব দেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্টের রায় একযোগে দেখতে হবে। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসির আইনজীবীকে সরাসরি জিজ্ঞেস করেন, মিস্টার কল্যাণ ব্যানার্জি, চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে, এর প্রভিশন কোথা থেকে পেলেন? 2016 শূন্যপদের সঙ্গে নতুন শূন্যপদ যোগ করা যেতেই পারে। বিচারপতি এই প্রস্তাবে বিরোধিতা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, সেটা আর একটা দুর্নীতির দরজা হয়ে দাঁড়াবে। নতুন পদ জুড়লেই সেখানে ফ্রেশাররা ঢুকে যাবে অযোগ্যরাও। যোগ্য শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র বলেন, বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে। 10ই জুন সুপ্রিম কোর্টের রায় দেখুন। এসএসসি কি প্রতারক জালিয়াতদের পুরস্কার দিতে চায়? উল্লেখ্য, সুপ্রিম কোর্ট জানিয়েছিল চিহ্নিত অযোগ্যরা আর পরীক্ষায় বসতে পারবে না। তাদের বেতনের টাকা ফেরত দেওয়ার কথাও জানিয়েছিল শীর্ষ আদালত। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনিন্দ মিত্রকে জিজ্ঞেস করেন, পুরো বিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করতে চাইছেন? অনিন্দ মিত্র জবাব দেন, পুরো বিজ্ঞপ্তি বাতিল চাইছি না, কারা বসতে পারবে কারা বসতে পারবে না সেই বিষয়গুলোই চ্যালেঞ্জ করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মামলাকারীদের কে যোগ্য কে অযোগ্য জানা যায়নি, তাই সবার চাকরি বাতিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, সুপ্রিম কোর্ট অযোগ্যদের পরীক্ষায় বসার কথা কোথাও বলেছে? কিভাবে অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে এসএসসি? বোর্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, পরীক্ষায় সবাই বসতে পারবে, অযোগ্যরা বয়সের ছাড় পাবেন না, যোগ্যরা ছাড় পাবেন, এটা আমার ব্যাখ্যা। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, যারা প্রতারণায় অভিযুক্ত সেই অযোগ্যরা পরীক্ষায় বসবে, 10% নম্বরের সুবিধা পাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দেন, এক অপরাধে দুটো শাস্তি হয় না, চাকরি বাতিল তার উপর পরীক্ষাতেও বসতে পারবে না, কতবার তারা ফল ভুগবে? বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, তারা প্রতারণা করে চাকরি পেয়েছেন, তাই তারা বাদ যাবেন। বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে এবং তার ফলে তারা কি হয়েছে, তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। ঠিক যেমন আগেকার দিনের মহিলারা সম্মানের জন্য ভাসুরের নাম মুখে আনতেন না, সেই রকম তৃণমূল কংগ্রেসও, যেহেতু তৃণমূল কংগ্রেসের এই অবৈধ চাকরি প্রার্থী, অর্থাৎ যারা টেন্টেড, যারা আমাদের কোর্টের ভাষায়, তারা পয়সা দিয়েছে, তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। আদালত একাধিকবার বলার পরেও এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য অযোগ্যদের তালিকা আলাদা করেনি। তারই ফলে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশেই বহাল রাখে শীর্ষ আদালত। নতুন নিয়োগ প্রক্রিয়াতেও অযোগ্যদের বাঁচাতে চাইছে রাজ্য সরকার। অভিযোগ যোগ্য চাকরিহারাদের। আজ পর্যন্ত যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং গভর্নমেন্ট যখন একটা লাইভ ফুটেজে বলে দেয় যে আমরা টেন্টের থেকে অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দেবো, সেখানে এসএসসি বা কী করবে? কারণ এসএসসিও নিজে জানতে যে কোন কোন জায়গাগুলোয় ত্রুটি আছে, এগুলোর ওপর কেস হবে, এবং তারা চাইছে যেন তেন প্রকারণে আমরা পরীক্ষাটা নেব, আমরা যে দুর্নীতিটা করেছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। তিনি যদি এই নোটিফিকেশনটাকে বেআইনি বলতে পারতেন, আমার মনে হয় যে খুব ভালো হতো। হাইকোর্টের যখনই রায় বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যের লিস্টটা আলাদা করার জন্য, সেটা যদি তখনই করা হতো তাহলে এই কিছু পরিমাণ অযোগ্য আর ওনাদের দুর্নীতির জন্য এই যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আজকে পথে বসতে হতো না। পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেল তাদের অপদার্থতার জন্য। সেই অপদার্থ এসএসসি এবং সরকারের দুর্নীতির জন্য আজকে পুরো প্যানেল ক্যান্সেল হলো। টার্মিনেশন তো যারা টেন্টেড তারা টাকা দিয়েছে, তাদের টার্মিনেশন তো ধরানোই হলো না, আমাদেরকেও অনৈতিকভাবে মানে পথে বসিয়ে দেওয়া হলো, আমাদের যোগ্য অধিকার কেড়ে নেওয়া হলো এবং স্কুল থেকে ঘাট ধাক্কা ধরে বার করে দেওয়া হলো। 2016 প্যানেল বাতিল হওয়ার পর ফের আদালতে মুখ পুরল রাজ্যের। অনেকেই প্রশ্ন করছেন, অযোগ্যদের কেন বাঁচাতে চাইছে রাজ্য সরকার? অযোগ্যদের সুরক্ষা দেওয়ার কারণেই যোগ্যরা চাকরি হারা হয়েছে, তারপরেও কেন শিক্ষা নেয়নি এসএসসি? তবে কি অন্য কোনো কারণ নিহিত রয়েছে এর মধ্যে? উঠছে প্রশ্ন। নিউজ টাইম। বিশ্ববিদ্যালয়ে বিধায়কের দাদাগিরি, সহকারী রেজিস্ট্রার তাকে লাথি মারছেন একজন তৃণমূল বিধায়ক। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। বিশ্ববিদ্যালয়ের
সহকারী যে রেজিস্ট্রার রয়েছেন তাকে লাথি মারছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি একেবারে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে সহকারী রেজিস্ট্রারের সাথে তার বাগবিতণ্ডা তৈরি হয়, ধস্তাধস্তি তৈরি হয়, সেখানেই তিনি লাথি মারেন সহকারী রেজিস্ট্রারকে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে, যে ছবি আপনারা দেখছেন। কি অভিযোগ করছেন তিনি, শুনবো। জেলায় জেলায় শিক্ষাক্ষেত্রে অরাজকতা, তৃণমূলের দাদাগিরি। দেবরার এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছেন, তা ওনার বাড়ি মহিষাদলে, শ্রী প্রলয় চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক চণ্ডীদাস চক্রবর্তীর পুত্র। তাকে পায়ের বুট সহ লাথি মারছেন কে? প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস, বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির। এটা লজ্জা। কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্নার বাড়িতে আজ জাতীয় মহিলা কমিশনের সদস্য। সেখানেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তামান্নার মা। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্নার বাড়িতে আজকে পৌঁছে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সেখানে তিনি তার পরিবারের সাথে কথা বলেন, তার মায়ের সাথে কথা বলেন। সেখানেই তামান্নার মা বিস্ফোরক অভিযোগ করেন যে পুলিশ অপরাধীদের ধরছে না। কি বলছেন তিনি, শুনবো। আমার চাই আমার মেয়ের খুনিদের শাস্তি, সমাজকে দুষ্কৃতি মুক্ত করতে আমি চাই। ওনাকে জানালাম, উনি আশ্বাস দিলেন উনি পাশে থাকবেন। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না, ওই জন্য এখনো ভয় লাগছে, এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা সম্পূর্ণ দিদি করতে দিচ্ছেন না, মমতা দি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না। ওই জন্য পুলিশের কাজও করতে চাইলেও পুলিশের নাকি হাত বাঁধা আছে, পুলিশকে কাজ করতে দিচ্ছেন না। তো ওই জন্য আমি পুলিশের উপরে ভরসা করেই চলছি, পুলিশকে ভরসা করেই কিন্তু চলছি, বাট পুলিশে করছে না কাজ। বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে। আমাকে এমনও করতে হতে পারে আমি তামান্নার আব্বু মা সহ পরিবার মিলে থানায় অনশনে বসতে পারি, বাধ্য করছেন উনি। বেঙ্গল লাইন এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ টাইমে, এনি টাইম, অল দ্য টাইম।